জীবনটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছি ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল, হ্যাভ আ ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ অল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত আর্ট শো সাদা কালো। আর যারা এমন সুন্দর মুহূর্তে এমন চমৎকার শোটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাহিন খান প্যারিস। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সংস্কৃতি, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, গুণী এবং বিভিন্ন সফল মানুষদের নিয়ে সাজানো হয় নিয়মিত আর্ট শো সাদা কালো। আজকেও তার ব্যতিক্রম নয়। সাদা কালোর আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন তেমনই একজন গুণী এবং ভীষণ সফল মানুষ। আমরা কথা বলবো তার জীবনের অতীত, বর্তমান এবং সফলতার নানান প্রসঙ্গ নিয়ে। আমার সাথে আছেন বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক এবং কোষাধ্যক্ষ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি জনাব সাইমন তারেক। সাইমন তারেক, সাদা কালো স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, আপনি চলচ্চিত্র পেশার সাথে কিভাবে যুক্ত? অবশ্য চলচ্চিত্র পেশা হিসাবে নেওয়ার জন্য চলচ্চিত্র করা না সর্বপ্রথম। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন স্কুল জীবন থেকেই আমার একটা সংস্কৃতির প্রভাবটা আমার চলে আসে এবং তখনই আমি একটা নাটক করতাম, নিজাম ডাকাত। সেই ডাকাতের ভূমিকাটা তখন থেকে যে মানে অভিনয়ের প্রতি একটা নেশা চলে আসে। নেশা থেকে আস্তে 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 আমি আমার এলাকায় ভৈরবে মোটামুটি অ্যাক্টিং করি বা অভিনয় করি, যেভাবেই নিই না কেন সবাই খুব পছন্দ করে, ওরা খুব ভালো অভিনয় করে। এক পর্যায়ে আমি জাতীয় পর্যায়ে কচি কণ্ঠ স্বর্ণপদক পাই। তারপরে আরও ভূত চেপে বসে কিভাবে আসলে মানে অভিনয়ের চরম শিখরে যাওয়া যায় সেটা চিন্তা ভাবনা করি। এক পর্যায়ে আমি বিটিভিতে অ্যানালিস্টেড না হয়েও অভিনয় করি। অভিনয় করতে করতে এক পর্যায়ে আমি চলচ্চিত্রে চলচ্চিত্রে অভিনয় করার জন্য খুব একটা নেশা ছিল না। আমি ছোটকালে সিনেমা দেখতাম প্রচুর। সিনেমা দেখাতে চিন্তা করতাম যে হাউ পসিবল, কিভাবে পর্দায় ছবি কথা বলে এটা বোঝার জন্য। শাহজাদা ছবির মাধ্যম দিয়ে আমার চলচ্চিত্র দেখা শুরু। দেখতে দেখতে হঠাৎ করে পর্দা কেন থেকে ছবি আসে, আলো আসে, প্রজেক্টর রুমে যাই, দেখি, দেখাশোনার পর যেমন ভেরি ইন্টারেস্টিং। এক পর্যায়ে এইটার পিছনে লাগলো যে চলচ্চিত্র আসলে কিভাবে, তখন তো বুঝতাম না যে কিভাবে সিনেমা হবে না হবে, মাথায় পোকা ঢুকলো। এই রাস্তা খুঁজতাম কিভাবে চলচ্চিত্র অঙ্গনের মানুষের সাথে আসলে ঢোকা যায়। এই আশাটাই ছিল একটা কাকতালীয় ভাবে 1937 সালে 30শে আগস্ট আমি চলচ্চিত্র চিত্রনায়ক মাধ্যমে যেভাবে মানে কিছুটা বলে যে কিভাবে কিভাবে মানে ইঁদুর খোলার মানে গর্ত খোলার মতো অবস্থা কাজে ধরলে যাওয়া যাবে, এই করতে করতে রুবেলের হাত ধরে আমি চলচ্চিত্র করতাম পাড়াতে, মাটি পাড়া। সেটা কি অভিনেতা হিসেবে নাকি পরিচালক? না, আমি তখন রুবেল সাহেবকে একদিন বললাম যে আমার নাম পরিচালক হওয়ার চলচ্চিত্র কীভাবে পারা, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তখন উনি সর্বপ্রথম আমাকে কাজে জয়েন করায়। আহমেদ সত্তার ওনার অল্প দিনের জন্য কাজ করতে পারি এবং ওখানে কাজ করতে যেই আমার মোটামুটিভাবে অভিজ্ঞতার আলোকে হোক, খুব শর্ট টাইমে আমি আস্তে আস্তেই বলা চলে, খুব শর্ট টাইমে বলি যে এত তাড়াতাড়ি কেউ চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হওয়াটা ছিল না, খুব টাফ ছিল। আমার মোটামুটিভাবে শর্ট টাইমে আমি তখন প্রধান সরকারি পরিচালক করি। এর মধ্যে আমি কয়েকজন ডিরেক্টরকে চেঞ্জ করি
মাসুদ তরবের সাথে কাজ করি, ইকরাম দিদির সাথে কাজ করি। সর্বশেষে যেটা হচ্ছে আমার সোহানুর রহমান সোহান, ওনার সাথে যখন আমি কাজ করি তখন আলটিমেটলি উত্থানটা আমার শুরু হয় ওখান থেকে। হ্যাঁ, যে সবাই জানে যে আমি আমার উস্তাদ সোহানুর রহমান সোহানি। হ্যাঁ, কারণ আগে যাদের সাথে কাজ করেছে খুব একটা কেউ আমাকে মানে গণায় ধরতো না। কিন্তু সোহান সাহেবের সাথে যখন কাজ করি তখন সবাই আমাকে এই হিসাবে, ও আচ্ছা আমি সোহান সাহেবের 5 নম্বরে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। হ্যাঁ, কিন্তু ওনার ক্ষেত্রে চিফ এস্টেট হয়েই সবাইকে ডিঙে, হ্যাঁ, তখন প্রধান সহকারী পরিচালক, যেটা আপনার কোয়ালিটি দিয়ে আপনি কোয়ালিটি কম্বিনেশন করেছেন। আমার উস্তাদ আমাকে খুব অনেকের সাথে আপনি অ্যাসিস্ট্যান্সি করেছেন। প্রথম পরিচালিত আপনার পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিটা, আমার প্রথম রিলিজ প্রাপ্ত ছবি হচ্ছে এ চোখে শুধু, এই ছবি। আপলোড কার্টিসকে তৈরি করা। আমার বন্ধু ইলাজাবেদ রাজ, সে ছিল প্রডিউসার, লন্ডন প্রবাসী। সে আমার জীবন প্রথম প্রযোজক, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করি। প্রত্যেকটা সিনেমায় তো পরিচালকের কাছে এক একটা সন্তান থাকে। তো সেই হিসেবে ওই সন্তানটা আপনার প্রথম ভূমিষ্ঠ হয় হ্যাঁ। পৃথিবীতে, সেই অনুভূতিটা আপনার কেমন ছিল? আসলে তখন রিলিজটা এমন একটা প্রক্রিয়া ছিল, আমার উস্তাদ ছবিটা দেখার পরে বললো যে ছবিটা খুবই চমৎকার হয়েছে, এবং আমি ছোট্ট আহমেদ গল্পটা লিখেছিলাম, ছোট্ট আহমেদ, এবং সবাই খুব প্রশংসা করেছেন যে ছবিটার এত মানে এত সুন্দর করে নির্মাণ করতে পারবো। এটা অনেকেই ধারণা ছিল না, এটা ভালো কিছু করবে সবাই ছিল, এর চেয়েও ভালো করেছে। আমার উস্তাদ এই কথাটাই বলেছে, না নাম রাখার মতো একটা ছবি, একটা ছবি রয়েছে। এ পর্যন্ত মোট কতগুলো সিনেমা আপনি বানিয়েছেন এবং কতগুলো প্রকাশিত হয়েছে? রিলিজ হয়ে গেছে আমার 9টা চলচ্চিত্র, নির্মাণাধীন আছে অনেকগুলো ছবি, এখনো কাজ চলতেছে। মোটামুটি ভাবে ছবি বাজার যে অবস্থা আছে এখন, তো মানে গত 35 সরকার আমলে তো আমাদের ইন্ডাস্ট্রি একবারে কমায় চলে গেছিল, তখন আর চলচ্চিত্র বানানোর মতো পরিস্থিতি ছিল না। আর আমরা একটা বিরোধী প্ল্যাটফর্মের সাথে জড়িত ছিলাম, আমরা আরো একটু ঝামেলা ছিল যে কারণে করা হয়নি। এখন বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের উন্নয়নের কারণে আমরা আবার চলচ্চিত্র কাজ করতেছি। এখন নির্মাণাধীন আমার ছবি আছে আরো 4টা। আমার একটা টিম কাজ করে, সবাই জানে এরকম একটা টিম কাজ করে আমার, যেখানে 10 জন ডিরেক্টর কাজ করতেছে। প্রত্যেকটাই আমার ছবি, তারা আপনার তত্ত্বাবধানে কাজ করে। এর মধ্যে আমি 4টা ছবি আমি বানাচ্ছি, একটা হচ্ছে বিবর, একটা শূন্যে বসবাস, একটা হ্যাংমিট দিল্লের, এরকম মানে 4-5টা ছবি আমার ডিরেকশনে যাচ্ছে। একে নিলয় বানাচ্ছে একটা ছবি, বউ আমার তত্ত্বাবধানে, প্রেম শপথ একটা ছবি হচ্ছে আমার, মানে আমার প্রডিউস মতো, আমার পরিচিত লেভেল প্রডিউস। তারপরে রিলিজ তালিকায় আছে রহস্য, বেশ কয়েকটা ছবি আমাদের এই মধ্যে হাতেই আছে। আপনার সবগুলো সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মাঝখানে আপনি একটি প্রসঙ্গ যেহেতু টানলেন, ওই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আপনাকে করি। একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে 2024 সালের আন্দোলন জুলাই আন্দোলন তো বলতে গেলে আমরা নির্মাতারা তো মাঠে ছিলাম, এবং অনেকেই মাঠে ছিল না, অনেকেই মাঠে ছিল। মাঠে থাকা অবস্থায় যে মানে প্রক্রিয়াটা আমরা দেখেছি, যে শিল্পী কলা কুশলীরা আন্দোলনের মাঠে যদি না নামতো, তখন আমার মনে হয়েছে যে হয়তো সফলতা নাও আসতো। হ্যাঁ, তবে অনেক ফ্যাসিস্ট আমলেরও শিল্পী কলা কুশলীরা আছে, তখন তারা আন্দোলন করেছে, তারা অংশগ্রহণ করেছে যে না আসলে এটা হওয়া উচিত না, গভর্নমেন্ট এটা চাচ্ছে, এটা মানে অবৈধ। এটাই তারাও যে মানে এক পর্যায়ে মাঠে নামছে, এবং সেই জুলাই আন্দোলন বা 34 জুলাইকে অবশ্যই আমি সাধুবাদ জানিয়েছি, এবং আমার ইন্ডাস্ট্রিতে যারা জুলাই আন্দোলনকে ব্যাহত করার জন্য চেষ্টা করেছে, আমরা সেটা প্রতিরোধ করতে পেরেছি। সাইমন তারিক সাহেব, আমরা একটু ফিরে যেতে চাই আপনার শৈশব। আপনার শৈশব কোথায় কেটেছে, কিভাবে কেটেছে? আমার শৈশবটা হচ্ছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, ভৈরব উত্তরপাড়া গাছতলা ঘাট নামে একটি জায়গা, এখানে আমার শৈশবের জীবন চলা। আপনার পারিবারিক জীবন সম্পর্কে শুনতে চাই। আপনার পরিবারে কজন আছে, তারা কেমন আছে? আমার পরিবারে আমার ফাদার হচ্ছেন একজন মানে এখন মৃত শিল্প অফিসার ছিলেন, আমার 4 ভাই বোন, আমি সবার বড়, আমার বড় এক বোন আছে,
এবং আমার বোন হচ্ছেন সরকারি কর্মকর্তা, রিটায়ার্ড পারসন। আমার ছোট ভাই একজন আছেন, সে হচ্ছে ব্যাংকার। আমার ছোট এক বোন আছেন, সে হচ্ছে মেডিকেলের ডাক্তার, অধ্যাপক, আমার আরেক ছোট বোন স্কুলের টিচার, সরকারি। আমার ছোট বোন হচ্ছে প্যারামেডিকেল একটা টিচার। এ হচ্ছে আমার জীবন। আমার এক মেয়ে, স্ত্রী, একজন নির্মাতা, নির্মাতা। আপনার পরিবার অর্থাৎ আপনার বাবা মা ভাই বোন আপনার এই চলচ্চিত্র পেশা, চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনার হয়ে ওঠাটাকে কিভাবে দেখেছেন এবং কতটুকু সাপোর্ট করেছেন? প্রথম দিকে একটু তো ঝামেলা ছিল। বাবা সবাই ইসলামিক ধরনের মানুষ, কখনই চাইতো না যে আমি চলচ্চিত্রে আসি, এটা অপছন্দ। আজ থেকে আর 10 বছর আগে বা 5 বছর আগেও পছন্দ করতো না, কিন্তু তাদেরকে বোঝাতে অনেক কষ্ট হয়েছে। আসলে এর ভিতরেই আমার জীবন জীবিকা নির্ভর করছে, অন্য কিছুতে হয়ে উঠছে না, কি করবো। এবং আপনার স্বপ্ন সাধনা এটাকে এটাই। আমি একবার দেশের বাইরেও চলে গিয়ে আমার ফ্যামিলি আমাকে পাঠিয়ে জানা দেশের বাইরে, এখানে যে ব্যবসা বাণিজ্য করার পরেও আবার এখানে এসে এই সেম কাজটাই করেছি। সুতরাং এখন আর কোনো অনাগ্রহ কেউ দেখায় না। আমার বড় কথা হচ্ছে আমার ওয়াইফ, আমার আরও সংস্কৃতির মানুষ, তার কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাই। তো সে আমাকে কখনোই দেখে নেয় আমি কোনো রাফ জীবনযাপন, এটা আমার কখনোই পাই নেই। বিদায় কেউ অসহযোগ আর এখন করে না। আপনি বললেন প্রথমে আপনি অভিনয় করেছেন, এরপর আপনি চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনি কাজ করেছেন। এই যে দুটো জার্নি, অভিনেতা এবং পরিচালক, এই দুটো জার্নির মধ্যে কোনটাকে বেশি সহজ, কোনটাকে বেশি কঠিন মনে হয় আপনার কাছে? কঠিন একটা চলচ্চিত্র নির্মাণ করা তো খুবই কঠিন একটা কাজ। এটা মানুষকে হাসি, কান্না, দুঃখ, ভালোবাসা সব কিছু মিলে যখন একটা জিনিস তৈরি করতে হয়, একটা স্ক্রিপ্ট তৈরি করতে সময় লাগে আমার 1 বছর, মিনিমাম 1 বছর লাগে আমার একটা গল্প তৈরি করতে, এবং সেটাকে আমার চিন্তা করতে লাগে 1 বছর। অনেকে 3 মাসে কাজ শেষ করে ফেলে, এটা আলাদা জিনিস। কিন্তু আমি পারি না, আমার এত মেধা নেই, আমার ব্যর্থতা। কিন্তু মনে হচ্ছে চলচ্চিত্র নির্মাণ করাটা খুবই কঠিন একটা বিষয়, সবাই চলচ্চিত্র নির্মাণ করতে পারবে না। আর অভিনয়টা হচ্ছে কেউ যদি একটা ইনস্টিটিউট থেকে অন্তত একটা ট্রেনিং পিরিয়ড থাকে, সেখানে ইচ্ছা করলে সে ক্যামেরার সামনে এসে দাঁড়াতে পারে। তবে এখনো অনেকেরই আগ্রহী থাকে না যে আমি একটু স্টাডি করি বা আমি একটু অভিনয় শিখি, এটা কেউ একটা এখন আর কি করতে চায় না। না করেই তারা কেউ সিনেমায় অভিনয় করতে পারে, নাটকে চলে আসে, ভাই আমি অভিনয় জানি। কিন্তু যখন পর্দা মানে ক্যামেরার সামনে না করতে যায়, উপস্থাপন করতে যায়, তখন বোঝা যায় কতটুকু পারে। তাহলে আসলে আমার কাছে মনে হয় অভিনয় থেকে যেহেতু টার্গেট ছিল ছবি পরিচালনা করা, সেই জন্য আমি অভিনয় করতে করতে রাস্তা খোঁজা, রাস্তা যখন চলে আসছে তখন ওইটাকে আমি আবার ক্লোজ করে দেয়। আমি খুব একটা অভিনয় হিসেবে তো একটা প্রতিষ্ঠা পাবো, এটা আমি চিন্তাই করি না। তবে এখন মাঝে মাঝে মনে হয় যে অভিনয়টাকেও মাঝে মধ্যে চালিয়ে যাওয়া উচিত। কি কারণে, যখন দেখি একজন নর্মাল একজন অভিনেতাকেও বহির্বিশ্বে ভিসা দিতে খুব ইজি, মানে ইজি হয়ে যায়। অভিনেতা দেখেন ভিসার জন্য দাঁড়ালো, একটা বড় কান্ট্রিতে তাকে ভিসা দিয়ে দিল। আমি যে এই 40 বছর কাটায় ফেললাম সিনেমা পরিচালনা করতে যায়, আমাকে তারা চিনলই না, না চেনার কারণে আমাকে ভিসা দিল না। তখন নিজের কাছে খুব কষ্ট মনে হয়, তখন মনে হচ্ছে চলো অভিনয়টাই ভালো ছিল। কিন্তু না, নেশাটা হচ্ছে আমার সিনেমা বানানোটাই আমার নেশা। বর্তমানে বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের মুভি নিয়ে বাংলাদেশের দর্শকদের যেই আগ্রহ, ধোঁয়াশা, হতাশা, নিরাশা বা যেটাই বলি, এই সম্পর্কে আপনি কি ভাবেন বা কি? আসলে হতাশা থেকে শুরু করি, গত 17 বছরে আমাদের শিল্পটাকে ভেনিশ করে দিয়েছে তখনকার সরকার। তারা কখনোই চায় না যে আমাদের দেশের সংস্কৃতি থেকে বিকাশ করুক, এটা হচ্ছে আমার মূল কথা। তারা যদি চাইতো তাহলে সংস্কৃতি অনেক আগে, তখন একটি ব্যক্তির নামে যদি কোনো জিনিস তৈরি হতো তখনই একমাত্র ছবিটা সেন্সর হতো বা অনুদান দেওয়া হতো, তা না হলে কোনো অবস্থাতেই কিছুই করা যেত না। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যাতে তারা ইন্ডিয়ান কালচারটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তাদের একটা দীর্ঘ একটা প্ল্যানিং ছিল, যে প্ল্যানিং এর কারণে আমাদের সিনেমা হলগুলো মানে সংস্কার হতো না। আমার সম্পদ, আমি সংস্কার করবো না, আরেকজন তো করে দিবে না।
এই কারণে সিনেমা হলের পরিবেশটা নষ্ট। এখন পর্যন্ত অনেক সিনেমা হল আছে পরিবেশই নেই, এখানে যে আমার ফ্যামিলি নিয়ে ছবি দেখতে যাবো সেই পরিবেশে নেই। আপনি চিন্তা করতে পারবেন যে সিনেপ্লেক্সের টিকিট পাওয়া যায় না, কিন্তু সিনেমা হল ফাঁকা কেন? এটা দর্শক আছে ছবি দেখার মতো, কিন্তু আমরা এক্সিবিশনের জায়গাটা সঠিক না বিধায় তারা যায় না। আবার আছে উল্টা আছে, আমাদের একটা বাজেটের স্বল্পতা আছে, আমাদের মার্কেটটা খুবই শর্ট বলতে কি আমাদের এখনকার বাজারে তো সিনেমা হলই কম, সিঙ্গেল স্ক্রিন বলি বা হল যাই বলি না কেন, আমাদের মানে খুবই শর্ট হলের মধ্যে আমাদের ছবিটা রিলিজ করতে হয়। আসলে আমাদের চলচ্চিত্র যে অবস্থা, যে নিচের থেকে যদি আমি শুরু করি, আমাদের যেন আমাদের দর্শকরা আমাদেরকে যে জিনিসটাকে অনেক সময় প্রশ্ন করে বসেন যে চলচ্চিত্রের অবস্থা কেন। আসলে চলচ্চিত্রের অবস্থান আগেও ভালো ছিল, এখনো ভালো। আগে যেভাবে আমরা সিনেমা হলে ছবি দেখতে যেতাম, প্রেক্ষাগৃহ অনেক ছিল। এখন আমরা যখন নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছি, তখন দেখা গেল যে সিনেমা হলের সংখ্যা কমে গেছে। কেন কমে গেছে? গত 15 বছর বা 17 বছর যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে এত নিমজ্জিত করেছে যে কমায় চলে আসে, যে কারণে আমরা আসলে সিনেমা হল যখন কমে যায় তখন আমাদের বাজেট স্বল্পতা চলে আসে। বাজেট স্বল্পতা চলে আসলে আমরা ভালো জিনিস তৈরি করতে পারি না, বাজেট একটা ফ্যাক্ট। তবে এখন যে প্রেক্ষাগৃহগুলোতে ছবিগুলো চলছে, প্রায় এখন 15 কোটি 20 কোটি টাকা দামের বাংলাদেশের ছবিগুলো, এবং সেই ছবিগুলোতে ব্যবসা সফল, প্রত্যেকটা ছবি ব্যবসা সফল হচ্ছে। এটা দর্শকরাও জানে বা যারা নির্মাতা তারাও জানে। হ্যাঁ, তবে এটা বেশি ক্যারি করতে পারছে না, আমাদের ফাইন্যান্সটা আমাদের সমস্যা, যে কারণে আমাদের একটু টেকনিক্যালি কিছু প্রবলেম হয়ে যাবে। জনাব সাইমন তারিক, আপনি একজন স্বনামধন্য পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিষদের সমিতির নির্বাচিত নেতা এবং কোষাধ্যক্ষ হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। সেই জায়গা থেকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দায়িত্ব কতটুকু এবং তারা কতটুকু পালন করছে বলে আপনি? আমাদের কমিটিটা যখন আসে, আমরা খুব একটা ঝামেলার মধ্যে আমরা দায়িত্ব বহন করতে, এবং সেখান থেকে আমরা আপনার চেষ্টা করতেছি যে কিভাবে চলচ্চিত্র উন্নয়ন করা যায়, কিভাবে এটাকে আরো ব্যবসা সফল করা যায়। আমরা মাননীয় এমডি মহোদয় এবং বর্তমান যে তথ্য উপদেষ্টা আছেন মাহফুজ আলম, ওনাকে আমি ব্যক্তিগতভাবে খুব সাধুবাদ জানাই এই কারণে যে উনি যে জ্ঞানটুকু রাখেন চলচ্চিত্র উন্নয়ন বা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে, সেই জ্ঞানটুকু আমার মধ্যে নেই। হ্যাঁ, আমি তাকে অনেকবারই ওনার সাথে আমার বসা হয়েছে। তার জ্ঞানের পরিধিটা চলচ্চিত্র নিয়ে এত বেশি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারই তত্ত্বাবধানে কিন্তু আজকে যে তারিখটা যে আছে 8 তারিখ, আগামীকাল 9 তারিখ মাসের হবে, জানি না এটা কবে প্রচার হবে, তবুও বলতেছি আমাদের একটা অটো পে অ্যাপ তৈরি হয়েছে এফডিসিতে, যেটা ইচ্ছা করলে চলচ্চিত্র উন্নয়নের জন্য আরেকটা ধাপ আগে নিয়ে যায়। এবং এফডিসি যে আগে ভাড়ার তালিকা ছিল, এটা অর্ধেক করা হয়েছে বর্তমানে, যেন সবাই এটা এখন ভোগ করতে পারে এবং ভালো কাজ করতে পারে। সেই ক্ষেত্রে প্রথম ধাপটা কিন্তু আমাদেরকে বর্তমান সরকার এগিয়ে দিয়েছে, এটা আমার একটা বিশ্বাস। এবং আমরা লাস্ট একটা প্রোগ্রাম করেছি, প্রেস করেছি গত তারিখে, যে আমরা এই প্রথম বাংলাদেশ থেকে ফেস্টিভ্যাল লন্ডনে, বাংলাদেশি চলচ্চিত্র লন্ডনে প্রতিষ্ঠিত হবে, এবং সেটা একটা বড় আকৃতির একটা প্রোগ্রাম হবে, ফেস্টিভ্যাল, এবং সেখানে একটা কালচারাল শো হবে, এবং সেখানে একটা অ্যাওয়ার্ড প্রদান করা হবে, বেস্ট চলচ্চিত্র, বেস্ট ডাইরেক্টর, বেস্ট অভিনেতা, এবং তারাই লন্ডন ভিত্তিক যে বা প্রতিষ্ঠানটা আমাদেরকে এখান থেকে সবাইকে আমন্ত্রণ করে ওখানে নিয়ে যাবে, নিয়ে যায় কিন্তু এই প্রোগ্রামটা করবে। আলটিমেটলি একটা বড় বাজেটের একটা হিসাব আছে তাদের তরফ থেকে। তাই মনে করি আমরা ইন্টারন্যাশনাল বাজারটা ধরার জন্য এই প্রক্রিয়াটাও চালা যাচ্ছে বর্তমান ক্যাবিনেট আসার পরে, এবং আমরা বেশ কিছু কাজও করতেছি, এবং একটা বিএফডি অ্যাওয়ার্ড করি আমরা, এটা এই বছরে অ্যাওয়ার্ডটা হবে। রাজনৈতিক পরিবেশ যদি অনুকূলে থাকে তাহলে আমরা ইনশাল্লাহ এই মাসে এটা শেষ করব। দেন আরো কিছু কাজ আছে আমাদের চলমান, এটা ইনশাল্লাহ দেখলে সবাই বুঝতে পারবে আমাদের পরিচালক সমিতির কতটুকু অগ্রগামী, গত ক্যাবিনেটের চেয়ে এই ক্যাবিনেট কতটুকু কাজ করতে ভালো করতে চলছে। বাংলাদেশের চলচ্চিত্র অনেক এগিয়ে যাক এবং সারা বিশ্বে সমাদৃত হোক, সেই শুভকামনা সবসময়। সাইমন তারিক সাহেব, এবার একদমই আপনার ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা সম্পর্কে জিজ্ঞেস করবো। তার মধ্যে প্রথমেই হচ্ছে আপনার প্রিয় খাবার। আলু ভর্তা। আলু ভর্তা সাথে কি ডাল নাকি শুধু আলু? না, আলু ভর্তা ডাল দিই। বাহ, একদম প্রিয় খাবার। এটা আমার প্রিয় খাবার। আপনার প্রিয় পোশাক? পোশাক পাঞ্জাবি লাগে। আপনার প্রিয় কবি? হেলাল। আপনি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে বাংলাদেশের একজন আপনার সবচেয়ে প্রিয় চলচ্চিত্র নির্মাতা এবং সারা বিশ্বের মধ্যে যে কোনো একজন প্রিয় নির্মাতা? বাংলাদেশে যদি আমি আমার চলচ্চিত্র নির্মাতাকে আমি ফলো করি,
ওর এই ফিল্মে আসা সেটা হচ্ছে সর্বপ্রথমই বলবো সুভাষ দত্ত। ওনাকে আমার মানে মনে হতো যে একটা সুশীল মানুষ, এবং তার ছবিগুলো আমি যখন দেখি তখন আমার কাছে মনে হতো যে আমি চলচ্চিত্র নির্মাতা। যখন আমি কাজ শুরু করি তখন আমি মনে হতো যে আমি সোহানুর সোহানের মতো একটা নির্মাতা। এটাই হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে দুইজন আমার কাছে খুব প্রিয় ব্যক্তি দেশ। আমি বই বিশ্ব নিয়ে আপাতত কেন যাব না, যেমন এখানে তালিকাটা অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, এই কারণে ওখান থেকে বাছাই করা খুব কঠিন হয়ে পড়ে, যে কারণে ওই নামটা প্রকাশ নাই। বাংলাদেশের সিনেমাগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এরকম একটা সিনেমা? কাজ করেছে দায়িকে ছবি, কাজী হায়াতের দায়িকে। এই ছবিটা আমার মাঝে মধ্যেই এটার কিছু সংলাপ আমি মানুষকে উদাহরণ দিই। এই সংলাপটা এটা একটা চিন্তা করা যাবে, এটা পলিটিক্যাল সংলাপ যদিও আমার কাছে মনে হয়। আমি বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমি বলি যে ব্যক্তি 2 বিঘা জমি লোভ সামলাতে পারে না, সে ব্যক্তি কিভাবে 55,898 ভাগ জমির লোভ সামলাবে। এখন আমি সেটাকে আবার পর্যায়ক্রমে নিয়ে আসছি, যে ব্যক্তিটা এই দেশ হবে, বাংলাদেশ সৃষ্টি হবে, হ্যাঁ, যে ব্যক্তিটা চায়নি তারা আবার দেশ শাসন করতে চায়। এটা আমার কাছে ওই সংলাপের সাথে এটা সামঞ্জস্য, এটা রিলেট করে আমার এই কারণে দায়িকের ছবিটা আমার খুবই অন্তরে গাঁথা একটা ছবি। এবং সেটা যে একটা কাজী হায়াত গল্পটা লিখেছে কাজী হায়াত, এবং আমি কাজী হায়াতকে তখন পার্সোনালি ভাবে অ্যাপ্রিসিয়েট করছি যে আপনার ছবিটা আমি 17 বার দেখেছি এবং প্রতিটা শো দেখেছি। সকালে ঢুকতাম, রাত্রে বেরোতাম, প্রতিটা শো দেখেছি। যদি আমি ছবিটাকে নিজের মধ্যে আমি লালন করেছি, এবং এটিএম শফিকুজ্জামান যে ক্যারেক্টারটা করতে মনে হচ্ছে সেই ক্যারেক্টারটা আমার এমন ভাবে অন্তরে গাথা, যেটা আমি বললাম না যে সংলাপের বিশ্লেষণ। ওখানে একটা কথা ছিল যে তার ভাই এমপি ইলেকশন করবে, কিন্তু সেই গল্পের ভিলেন সে 2 বিঘা, তার সৎ ভাইয়ের 2 বিঘা জমির লোক সামলাতে পারে না, সে কিভাবে এমপি ইলেকশন করবে। এমপি মানে কি, সারা বাংলাদেশের সম্পত্তি কিন্তু তার ইয়েতে থাকে। সেম জিনিসটাই এখন বর্তমানে রাজনীতিটাও সেম চলে আসছে। যে ব্যক্তিটা এই দেশ হবে এটাই চাইনি, সে জায়গা থেকে তারা দেশ শাসন করতে চায়। কাজী হায়াত কতটা মানে সুদৃষ্টি সম্পন্ন একটি নির্মাতা, যে ব্যক্তিটা আজ থেকে কত বছর হইল যে দায়ীকে রিলিজ হয়ে গেছে, তখনই উপলব্ধি করতে পারছে। আজকে সে কিন্তু দিনটা চলে আসছে। এই হচ্ছে নির্মাতা। তার ব্রেনের অনুভূতি, তার অন্তরের মানে কথাগুলো অনেক আগে প্রকাশ করতে পারে। সাইমন তারিক সাহেব, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এবং আমি আশা করি আমাদের দর্শকরাও অনেক পছন্দ করেছেন আপনাকে। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাদা কালো স্টুডিওর পক্ষ থেকে তৃতীয় ধন্যবাদ। সাদা কালো সবাইকে, সবার মন মানসিকতা সাদা কালো হোক, এটাই চাও। আর সুপ্রিয় দর্শক, একজন গুণী এবং বিজ্ঞ মানুষের সাথে কথা বলতে পারলে খুবই ভালো লাগে। সময়টা অনেক দ্রুত কেটে যায়, তাই আজকের সময়টা অনেক দ্রুত কেটে গেল। সাদা কালোর আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, তবে খুব দ্রুত আপনাদের সম্মুখে হাজির হব নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।